মাসখানেকের মধ্যেই শ্যামা একদিন মেয়ে-জামাই নিয়ে এসে হাজির হলো। মহার বিয়ের পর এরা অভয়কে নিমন্ত্রণ করতে দু একদিন সে এসেছিল বটে, কিন্তু সে একাই এসেছিল। এমন ঘটা করে মেয়ে-জামাই নিয়ে শ্যামা কখনোই আসেনি। হঠাৎ এতখানি মনোযোগের কারণটা বুঝতে না পেরে উমা অনেক কিছুই আন্দাজ করতে চেষ্টা করে। শ্যামার অবশ্য একটা কৈফিয়ত তৈরি ছিল। মায়ের যে অবস্থা দেখে গেলুম, খেদির বর যে দেখাতে পারবো এ আশা তার ছিল না। তাড়াতাড়ি তাই হুড়তে পুড়তে ছুটে এলুম। তা জামাইয়ের আবার ছুটি হবে তবে তো। রবিবারের সঙ্গে আর একটা দিন ছুটি পড়লো এবার, তাই আর দেরি করলুম না। ঐন্দ্রিলার বরের দিকে তাকিয়ে উমা স্তম্ভিত হয়ে গেল। এ যে শ্যামা শিবের উল্টোটা। যে মেয়ে কালো হাঁড়িতে খেতে চাইতো না, কালো মাছ পাতে দিলে উঠে চলে যেত, তার এ কি বর হলো? কুচকুচে কালো হরিনাথ, এত কালো যে চোখ মুখটা অন্ধকারে বোঝা কঠিন, কিন্তু স্বাস্থ্যবান ছেলে, তেমনি বিনীত ও ভদ্র, আর কথা বলতেও জানে। অভয়ের মতন গম্ভীর স্বল্পভাষী নয়, বেশ হাসি খুশি স্বভাবের। খানিক কথাবার্তা বলবার পর উমার জামাইকে ভালোই লাগলো। শ্যামাও বারবার বলতে লাগলো, এই বলতে গেলে তোমার আসল শাশুড়ি বাবা, আমি তো মেয়ে পেটে ধরেই খালাস। ওর এই অতিশয় উক্তিতে লজ্জা করে উমার। এসব কথার সঙ্গে যে কৌতূহল জড়িয়ে থাকা স্বাভাবিক। কেন উমা বাপের বাড়ি থাকে, কেন ঐন্দ্রিলার বিবাহে সে যায়নি, সে কথা উঠেছে কিনা, হরিনাথ কিছু শুনেছে কিনা, কে জানে। যদি সব শুনে থাকে তো কি লজ্জা, কি লজ্জা। ছি ছি ছি, স্বামী যাকে গ্রহণ করলে না, সেই স্ত্রীর কোনো ভদ্র সমাজেই বুঝি মুখ দেখানো উচিত নয়। কিন্তু হরিনাথের কথা থেকে কিছুই বোঝা যায় না। সে সহজভাবেই এটা ওটা গল্প করে যায়। রাসমণির সঙ্গে দু একটা রসিকতার চেষ্টাও করে, তবে রাসমণির সহজ গাম্ভীর্যে ও নিষ্পৃহ নিরাসক্তিতে ধাক্কা খেয়ে খেয়ে সেই রসিকতা জমতে পায় না। অবশ্য রাসমণিরও হরিনাথকে ভালোই লাগে। তিনি ওকে সামনে বসিয়ে খাওয়ান, মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। ওদের ঘর বাড়ি পরিবার সম্বন্ধে দু একটা প্রশ্ন করেন রাসমণি। হরিনাথও বেশ খুঁটিয়েই সব জানায়। বহুক্ষণ ধরে বসে গল্প করে। বিরাট একান্নবর্তী সংসার ছিল ওদের। এই সবে ওর বাবা ও কাকারা পৃথক হয়েছেন। তবে বাবা মামলা মোকদ্দমা কিছু হতে দেয়নি। 3টি সমান ভাগ করে কাকাদের বলেছেন এক একটা ভাগ বেছে নিতে। যে ভাগটা বেঁচেছে সেটি উনি নিয়েছেন। তাতে ঠকেননি মাধব ঘোষাল, বরং কিছু যেন জিতেছেনই। ওরা সকলেই রেলে চাকরি করে, কেবল ছোট ভাইটা স্কুলে পড়ছে। জমি জমা যা আছে তাতে বছরের ভাত হয়ে যায়। গরু বাছুরও আছে, ছাগলও ছিল। গুরুদেব এসে বারণ করেছেন, পূর্ব ধর্ম বিনাশ প্রাপ্ত হয় ছাগল নাদি মারালে, তাই বাবা বিলিয়ে দিয়েছেন বাধ্য হয়ে। মোটামুটি ওদের সুখেরই সংসার। এক বুড়ি ঠাকুমা আছেন, বাপের পিসি, তা তিনিও ভালো মানুষ, আপন মনেই বকেন, তবে ঝগড়াঝাঁটি বিশেষ করেন না। অনর্গল বকে যায় হরিনাথ। ওর বিয়েতেই কি কম বাগড়া পড়েছিল, বিয়ে হয়তো বন্ধই হয়ে যেত। বিয়ের ঠিক 2 দিন আগে ওর এক ভাই বিপিন আসছিল শিবপুর থেকে। পথে এক পুলিশ হাঙ্গামায় জড়িয়ে পড়ে। কতগুলো স্বদেশী ছেলে আসছিল সেই পথে। ওকে পেয়ে ওর সঙ্গে সেধে গল্প করতে শুরু করে। বিপিন অত জানতো না, তাই হঠাৎ পুলিশ ওকে ঘেরাও করে। 3 দফা চার্জ তাদের নামে, ডাকাতি, নরহত্যা, আরও একটা কি যেন। সেই কথা শুনে বাড়িতে তো কান্নাকাটি। ওর বাবা ছুটলেন তখনই হাওড়ায়। ভাগ্যিস ওর সঙ্গে বিয়ের বাজার ছিল, আর ডাকাতির দিন সে অফিসে ছিল। সাহেব নিজে লিখে দিলেন, তাই কোনো মতে ঘুষঘাস দিয়ে মাধববাবু ছাড়িয়ে আনতে পেরেছিলেন। তাও 30 ঘন্টা হাজতবাস করতে হয়েছিল। বিপিন ছাড়া না পেলে হয়তো এ বিয়েটাই হতো না। ওর মা ছেলেদের বড্ড ভালোবাসেন কি না। এমনি কত কথাই বলে যায় হরিনাথ। শ্রান্ত অর্ধ নিমিলিত চোখ দুটি মেলে রাসমণি শোনেন। পৃথিবী থেকে একটা পা বাড়িয়ে যাত্রার জন্য প্রস্তুত হয়েছেন তিনি। এখন এইসব কথা যেন শিশুকণ্ঠের কাকলি বলে মনে হয়, তবুও মিষ্টি লাগে শুনতে। নবীন জীবন এদের, আশা আকাঙ্ক্ষা আসক্তিতে ভরপুর। আহা, বেঁচে থাক, বেঁচে থাক, জীবনটা ভোগ করুক। তার রক্ত আছে বলেই ভয় হয়। তার দুঃখ দুর্ভাগ্যের ছোঁয়া যেন ওদের জীবনে না লাগে।
প্রসারিত জীবন পথ ওদের সহজ ও ছায়া শীতল হোক। কাঁটা যা কিছু তাদের মা মেয়ের ভাগ্যেই যেন শেষ হয়ে যায়। মৃত্যু স্তিমিত চোখে স্নেহ ও আশীর্বাদ উপছে পড়ে রাসমণির। ঐন্দ্রিলাকে নির্জনে পেয়ে প্রশ্ন করে উমা, হ্যালো, বর পছন্দ হয়েছে তো? ঠিক করে বল। ঐন্দ্রিলার শুভ্র গাল দুটিতে কে যেন মুঠো করে আবির ছড়িয়ে দেয়। মাথা হেঁট হয়ে আসে লজ্জায়, তবু পাকা বুড়ির মতোই উত্তর দেয়, ও মা, তা না হয়ে আর উপায় আছে নাকি? মেয়ে মানুষের বর আবার পছন্দ অপছন্দ কি বলো তো? এ তো এক জন্মের কথা নয় কো, কিংবা কাপড় জামাও নয় যে অপছন্দ হলো আর ছেড়ে দিলুম। এ যে জন্মান্তরের সম্বন্ধ গো। উমার মুখটাও রাঙা হয়ে ওঠে নিমেষে। জন্মান্তরের সম্বন্ধ? হ্যাঁ, ঠিকই তো, কিন্তু জন্মজন্মান্তই কি তাকে এই অভিশাপের বোঝা বয়ে বেড়াতে হয়েছে আর হবে? ওই স্ত্রীলোকটাও কি জন্ম জন্ম ধরে তার স্বামীকে অনুসরণ করছে, নাকি ওরই সম্পর্কটা জন্মের? নেহাত কোনো অভিশাপে এবার নিচু ঘরে এসে জন্মেছে, কিন্তু ঐকান্তিক আগ্রহ ও প্রেম স্বামীকে টেনে এনেছে নিচে। তাহলে উমার সম্পর্কটা কি ছিল? অবাধ্য কতগুলো প্রশ্ন মনের মধ্যে নিমেষে জেগে নিমেষেই মিলিয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে হাসি হাসি মুখেই প্রশ্ন করে উমা, তবে যে বড় কালোকে ঘেন্না করতিস, কত বিচক্ষণা করতিস কালো জিনিস নিয়ে। কই মাছ, মাগুর মাছ এসব কিছু খেতিস না, এখন এত কালো সহ্য করছিস কি করে? হাত পা নেড়ে ঐন্দ্রিলা বলে, সে কেলেঙ্কারের কথা আর বলো না ছোট মাসি, কালো শুনেছিলুম এই পর্যন্ত। বেশ সময় তো আর চেয়ে দেখতে পারিনি ভালো করে, ভয়ে লজ্জায় যেন চোখটাই বুজে আসছিল। চোখ মেলে চাইব কি? শুভদৃষ্টির সময় একবার চোখ চেয়েছিলুম, কিন্তু সত্যি বলছি মাসি, সে সময় ভালো করে কিচ্ছুই নজরে পড়েনি। হারিকেন লণ্ঠনের আলোতে ঝাপসা ঝাপসা কি যেন একটা, সবই তো তালগোল পাকিয়ে গিয়েছিল। পরের দিন কুসুম ডিঙের সময় তো আগাগোড়া ঘাটটা হেঁট করেই বসে। মা তো শিখিয়ে দিয়েছিল, খবরদার মাথা তুলবি নি, তাহলে লোকে বলবে বউটা বেহায়া। একেবারে ফুল সহ্যের রাত্রিরের সময় মিলল, কিন্তু আমি তো শেয়ানা আছি, জানি তো সবাই আরই পাতবে। আমি বিছানায় শুয়েই বালিশে মুখ গুঁজে ঘুমের ভান করে পড়ে রইলুম। ও হরি, ভান তো ভান, রাতও তো ঢের হয়ে গিয়েছিল, আমি সত্যি সত্যি কখন ঘুমিয়ে পড়েছি। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে বোধহয় দম নেবার জন্যেই থামলো ঐন্দ্রিলা। কিন্তু থামলে উমার চলে না। ওই বালিকার আনন্দের নেশা লেগেছে তার মনে। সে সাগ্রহে বলল, তারপর? তারপর আর্ধেক রাত্রে ঘুম ভেঙে গেছে, আপনি কি করে ধর্ম নিয়ে উঠে বসে চেয়ে দেখি, মা গো মা, বললে বিশ্বাস করবে না ছোট মাসি, ঠিক মনে হলো একটা বুনো মোষ শুয়ে আছে আমার পাশে। আমার এমনি ভয় হলো, আমি একেবারে ডুকরে কেঁদে উঠেছি। লোকটা কিন্তু খুব চালাক, বুঝলে, সেই শব্দে ওরও ঘুম ভেঙে গেছে, আর ও না উঠেই বুঝতে পেরেছে ব্যাপারটা। তা উঠেই এক লাফে মেঝেতে নেমে ঘরে যে পিদিমটা জ্বলছিল সেটা নিভিয়ে দিয়ে ফিরে এসে আমার হাত দুটো ধরে বললে কি না, ভয় কি, আমাকে দেখে কি তোমার ভয় করছে? আমি তো আর বাঘভাল্লুক নই, দেখো এখন তো আর ভয় করছে না। তখন তখন তুই কি বললি? রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করে উমা। আমার তো তখন অন্য ভয় হয়েছে। আমি বললুম, তুমি যে আলোটা বড় ফস করে নিভিয়ে দিলে, অলক্ষণ হবে না, ফুলসজ্জের রাত্রিরে আলো যে নিভুতে নেই। ও লোকটা তখন আমায় খুব আদর টাদর করে গায়ে মাথা হাত বুলিয়ে বললে, রাত আর কোথায়, ভোর হতে বেশি দেরি নেই, তা বলো তো আলো আবার জ্বেলে দিই, মোদ্দা আমাকে দেখে ভয় পাবে না। আমি তখন লজ্জায় রাঙা হয়ে এইখানেই থেমে গেল ঐন্দ্রিলা। উমাও প্রশ্ন করল না, একটুখানি চুপ করে থেকে শুধু বললে, তা জামাইটি বাপু বেশ, আমার তো খুবই পছন্দ হয়েছে, কি বলিস? আবার উৎসাহে যেন সোজা হয়ে ওঠে ঐন্দ্রিলা। সে কথা 100 বার, লোকটা খুব ভালো মাসি, এত ভালো যে বাইরে থেকে দেখে কিছুই তার বোঝা যায় না। ওর আবার ওই বাদশাহী খাবার অভ্যেস আছে জানো তো,
তা আমি বলেছিলুম ওসব ছাই ভস্য খাও কেন, মুখে বিচ্ছিরি গন্ধ হয়। তা সেই দিন থেকে রাত্রিরে খাওয়ার পর মোটে খায় না, পাছে মুখে গন্ধ হয়। এ দান্তে আবার আমার মায়া হয় তো বলি, তা বাপু খাও না, তোমার যখন এতদিনের অভ্যাস। তাও খায় না, বলে আমার অভ্যাসটা বড় কথা না, তোমার কষ্টটাই বড় কথা। উমার বুকের কাছে কি একটা নিঃশ্বাস আটকে যায়। আস্তে আস্তে সে বলে, তা তুই ঘর করতে কবে যাবি? 1 বছর পর? এদিক ওদিক চেয়ে চুপি চুপি উমার কানের কাছে ফিস ফিস করে বলে ঐন্দ্রিলা, মা তাই বলছে, আমার কিন্তু বাপু তা পছন্দ নয়। আমি ওকে শিখিয়ে দিয়েছি জোর করতে, ও জেদ করলে মা তো আর রাখতে পারবে না। ধুলো পায়ে দিন তো করাই আছে, দিদির বেলা হয়েছিল, কায়ের দিদি বললে এবারও করিয়ে রাখতে। আসল কথা কি জানো মাসি, আগে ভাবতুম বুঝি শ্বশুর বাড়ি গিয়ে একদিনও থাকতে পারবো না, কিন্তু এখন হয়ে উঠেছে ঠিক উল্টো। ওকে ছেড়ে একদণ্ড এখন আর থাকতে ইচ্ছে করে না, বড্ড মন কেমন করে। উমার ম্লান মুখেও কৌতুকের হাসি ফুটে ওঠে। ওটা আবার কে রে? হাসি চাপতে মুখ ঘুরিয়ে নিয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে ঐন্দ্রিলা উত্তর দেয়, কে আবার? ওই বুনো মোষটা। শ্যামাও খুঁজে বেড়ায় কখন উমাকে একটু নির্জনে পাওয়া যাবে। হ্যাঁ রে উমি, একটা কথা ভাবছি কাল থেকে। মা তো শয্যাশায়ী হয়ে পড়লেন, আর তোর তো 4-5 ঘন্টা বাইরের কাজ, একটা তো হাত কাউকে নুরকুত করে রাখতে হয়। তা আমি বলি কি, কালই না হয় হেমের সঙ্গে আমি তরুটাকে পাঠিয়ে দিই, কি বলিস? 2টি হাত জোর করে উমা বলে, ওইটি তুমি মাপ করো তো ছোড়দি, আর না, ভগবান যা দেননি তা আমি জোর করে পেতে চাই না। ঐন্দ্রিলা যখন যায় তখন 7 রাত ঘুমোতে পারিনি। না বাপু, ও শখ আমার মিটে গেছে। অপ্রসন্ন মুখে শ্যামা বলে, মার অসুখ বলেই বলা, নইলে কি আর বল, লেখাপড়া শিখবে এ আশা আমি আর করি না। খেদিটা তো কতই শিখলে, আপনার লোকে কি আর পড়ানো যায়? মাইনে দিলে তবে 4 হয়। উমা উত্তর দিতে গিয়েও সামলে নেয়, সহজ কণ্ঠেই বলে, মার জন্যে ভাবতে হবে না দিদি, দিদি তো দুপুরে এসে থাকেই। মনে করছি এবার জোর করেই দিদির বাসাটা উঠিয়ে ওদের এখানে এনে রাখবো, দিদি এবং গোবিন্দ। মা কবে যাবেন শ্যামা হয়তো খবরও পাবে না, হয়তো মা মরবার আগেই মার কি খেয়াল হবে, যা কিছু আছে ওদের মধ্যেই ভাগ করে দেবেন। বলা তো যায় না, মরবার মুখে মতিচ্ছন্ন, এ তো কথাতেই আছে। মার যে একেবারে কিছু নেই তা তো নয়। তাহলে এই ঠাঁটটা আর বজায় থাকতো না। আরও একবার চেষ্টা করে সে, তা দিদি এলে তো তার সুবিধে হতো, হাতের কাছে। উমা চুপ করে থাকে। তা দিদি এলে না হয় জিজ্ঞেস করি, কতকটা আপন মনেই বলে শ্যামা, দোহাই তোমার ছোড়দি, আমাকে তুমি রেহাই দাও, তোমার পায়ে পড়ি, এসব জ্বালা আমার আর সহ্য হয় না। জানি নে বাছা, আপনার লোক অসহ্য হয় পর ভালো, কালে কালে কতই শুনবো। তুমি যে কেন আমার ছেলে মেয়েকে সহ্য করতে পারো না তাও তো বুঝি না। ওরা তোমার কি করলে শুনি? রাগ করেই সেখান থেকে উঠে যায় শ্যামা। উমা স্তব্ধ হয়ে বসে থাকে সেখানে। হয়তো এতটা না বললেও হতো, কিন্তু কিন্তু সত্যি সেও যে আর পারে না। রাসমণি দিন দিন বিছানার সঙ্গে মিশিয়ে যাচ্ছেন। আর যে আশা নেই তা উমাও একসময় বোঝে আর তার বুকের মধ্যে হিম হয়ে আসে। আশ্রয় এবং অবলম্বন দুটোই তার একসঙ্গে খসে পড়বে। অথচ কী বা করতে পারে সে? অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে হোমিওপ্যাথ পাল্টে কবিরাজ ডাকা হলো। কবিরাজের পর ডাক্তার। রাসমণি জীবনে কখনো ডাক্তারি ওষুধ খাননি। যথেষ্ট আপত্তি ছিল, শুধু উমার চোখের জলেই শেষ পর্যন্ত রাজি হলেন। ওকে তো একেবারেই পথেই বসিয়ে যাচ্ছেন বলতে গেলে। ওর পক্ষে তাকে ধরে রাখবার চেষ্টা করাটা তো খুবই স্বাভাবিক। ডাক্তার ডেকে যদি ও মনে শান্তি পায় তো পাক। তেজস্কর উগ্র আর কটু আস্বাদের ডাক্তারি ওষুধ খেতে তার গা বমি করত, চোখ দিয়ে জল বেরিয়ে যেত। তবু তিনি প্রাণপণে খেতেন। কিন্তু কিছুতেই কিছু হয় না। জ্বর নিয়মিতই আসে বিকেলের দিকে, সন্ধ্যের কিছু পরে ছেড়ে যায়, আর রেখে যায় কিছু অপরিসীম দুর্বলতা।
এমন সময় উমা বলে, চলুন মা, আপনাকে নিয়ে দেওঘর যাই, যা আছে সব বেচে আমি শাড়ি আনি। দেওঘরের হাওয়া শুনেছি খুব ভালো, যে যায় সেই তো সেরে আসে। বাবা বদ্রীনাথের দয়ায় আপনিও নিশ্চয়ই ভালো হয়ে উঠবেন। রাসমণি হাসেন, অতি কষ্টে বলেন, তুই খেপেছিস? আমি তো মরাই, মরা নিয়ে আর কোথায় যাবি? যেতে যেতেই হয়ে যাবে। না না, ও আর টানা হ্যাচড়ায় কাজ নেই। কমলাও জেদ করে, কেন চলুন না মা, না হয় সেকেন্ড ক্লাসেই শুইয়ে নিয়ে যাব, ওতে তত ভিড় হয় না, আগে থাকতে রিজার্ভ করা যায়, না হয় আমার একটা গয়নাই বিক্রি করব। রাসমণি ওরই মধ্যে ধমক দেন, বলেন, কার গয়না তুই আমার জন্য বিক্রি করবি তাই শুনি? হ্যাঁ, ও তো তোর ছেলের গয়না, তোকে ছেলে মানুষ করতে হবে না? ঘাটের মরাকে ঘাটে পাঠাবার ব্যবস্থা কর। আর কেন? ধানের ভাত তেতো লাগছে। আর কি আমি বাঁচবো নাকি? আমার দিন ফুরিয়েছে, বেশ বুঝতে পারছি। ক্রমশ দিন ফুরোবার অন্য লক্ষণও প্রকাশ পায়। ছেলে মানুষের মতন হয়ে পড়েন। অমন গাম্ভীর্য, অমন স্থির বুদ্ধি কোথায় যেন চলে গেল। কে বলবে সেই মানুষ? আহারে কোনোদিনই লোভ ছিল না, ক্রমশ তাও দেখা দিল। কেবলই কুপথ্য খেতে চান, আর না দিলে রাগ করেন। ডাক্তার বলেছে ভাত দিতে, গলা ভাত অল্প করে, আর কাঁচা কলার ঝোল। কিন্তু কাঁচা কলার ঝোল দেখলেই উনি রেগে যান। যেদিন হাতে একটু জোর থাকে, ছুঁড়ে ছড়িয়ে ফেলে দেন ভাত, কান্নাকাটি করেন। দুধ বার্লি খাওয়াতে গেলে দাঁতে দাঁত চেপে থাকেন। কেবল খেয়াল থাকে কিন্তু একাদশীর কথাটা, প্রায়ই জিজ্ঞেস করেন, হ্যাঁ রে, একাদশী কবে হলো? তোরা একাদশীতে আমায় খাইয়ে দিচ্ছিস না তো? ওরা আগে আগে বোঝাবার চেষ্টা করত, এতকাল তো করে এসেছেন, এখন অপটু শরীরে আর কেন, আতুরে নিয়মও নাস্তি। কিন্তু রাসমণি কিছুতেই বোঝেন না, বলেন, এতকাল করে এসেছি আর এখন ফেলে দেব এই কটা দিনের জন্যে? লাভ কি? শরীর তো যেতে বসেছেই, তাকে আর 2 দিন ধরে রাখতে ধর্মটা দেব কেন? অগত্যা মিছে কথা বলতে হয়। এখনো দেরি আছে বলে চালিয়ে কিছুদিন পর বলা হয় একাদশী তো কবেই কেটে গেছে। রাসমণি বলেন, কই, তা তোরা আমায় বললি না তো? মেয়েরা বলে, হ্যাঁ আপনি করলেন তো, আজকাল আপনি ভুলে যান। রাসমণি ছেলে মানুষের মতোই আশ্বাস লাভ করেন সহজে, বলেন, তা হবে, মরণকালে ভীমরতি হয় মানুষের, সবই বেভুল হয়ে যায়, কিছু কি আর মনে থাকে? থাকে না। একদিন ঠিক একাদশীর আগের দিন হঠাৎ বলে বসলেন, পাঁজিটা আনতো, আমি পাঁজি দেখব। অগত্যা পাঁজি আনতে হলো। হাত কাঁপে, বই ধরতে পারেন না। গোবিন্দ উঁচু করে ধরলে বুকের ওপর, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে, ভালো করে দেখা যায় না কিছু। অতি কষ্টে বহু দূরে রেখে যদি বা নজর চলে তো তারিখ তিথি সবই গোলমাল হয়ে যায়। শেষ পর্যন্ত গোবিন্দকে জিজ্ঞেস করেন, আজ কি তারিখ দেখ তো? মিছে কথা বলবি তো আর কখনো ভালোবাসবো না। কমলার চোখ টেপাটা গোবিন্দ দেখতে পায় না, সে তারিখটা বলে দেয়। রাসমণি হিসেব করে দেখে বলেন, কাল তো একাদশী, ঠিক হয়েছে, আমি মনে করে রাখব। পরের দিন সত্যিই তাকে কিছু খাওয়ানো গেল না। সন্ধেবেলা প্রবল জ্বরের ধমকে তৃষ্ণায় বুক পর্যন্ত যখন শুকিয়ে উঠল, তখন হাঁপাতে হাঁপাতে শুধু বললেন, মুখে একটু গঙ্গা জল দে উমি, শুনেছি গঙ্গা জলের দোষ নেই, আর পারছি না। সেই এক চুমুক গঙ্গা জল খেয়েই সেদিন সারা দিন রাত কেটে গেল। আশ্চর্য এই যে ওরা যতটা আশঙ্কা করেছিল তার কিছুই হলো না। প্রতিদিন যেমন থাকেন তেমনই রইলেন। মাঝে মাঝে পুরনো ব্যক্তিত্বের বিদ্যুৎ স্ফুরণ ঘটে। জ্যৈষ্ঠের গোড়ার দিকে রাসমণি হঠাৎ একদিন বলে বসলেন, শ্যামাকে খবর দে উমি, আমি বেঁচে থাকতে থাকতে যা খুঁতকুড়ো আছে আমি ভাগ করে দিয়ে যাই, নইলে তাকে তো আমি চিনি,
তার সঙ্গে তোরা পেরে উঠবি না। উমা ক্লান্ত স্বরে বলল, কি হবে মা আপনার এই দুর্বল দেহকে ব্যস্ত করে? না হয় সেই সব নেবে নিগে, আমার আর কি হবে? তোমাকে আর গিন্নিত্ব করতে হবে না মা, যা বলছি তাই শোনো। বাসনগুলো থাকলে অসময়ে বিক্রি করে খাওয়া যায়, রোগ হলে ডাক্তার দেখানো যায়। তুমি কি আমার চেয়ে বেশি বোঝো? তার তো ছেলে মেয়ে আছে। তবুও উমা বলতে চেষ্টা করে, তার দরকারটাই তো বেশি। তোমার সঙ্গে আর আমি বকতে পারি না মা, উফ, আমার মুখ ব্যথা করে। ওর ছেলে মেয়ে আছে বলেই দরকারটা তার কম। তারা মানুষ হয়ে ওকে দেখবে, তোমাকে কে দেখবে? হ্যাঁ, তুমি কি এমন তালেবর যে 200-500 টাকা রোজগার করে জমাবে? অগত্যা শ্যামাকে চিঠি লেখা হলো। শ্যামা শশব ব্যস্তে এসে পৌঁছলো, প্রায় ছুটতে ছুটতেই। এতদিনের আশা ও আকাঙ্ক্ষা তার। আশাই বেশি। মা কি আর সত্যি কথাই বলেছেন? কিছুই কি আর নেই? মনে তো তা হয় না। রাসমণি ইঙ্গিতে বসিয়ে দিতে বললেন। 3-4টে বালিশ উঁচু করে পিঠের নিচে দিয়ে তাকে বসিয়ে দেওয়া হলো। তারপর কমলা ও উমা সিন্দুক খুলে বাসনের স্তূপ এনে তার সামনে সাজাতে লাগলো। শ্যামাও ছুটে গিয়ে ওদের সাহায্য করতে শুরু করলো। কাঁসার বাসনের স্তূপ, খাগড়াই বাসন, ঢাকাই বাসন, কটকিও আছে 2-1খানা, কিন্তু সে খুবই কম। ভারী ভারী থালা সব। এছাড়া পাথরের বাসন, সাদা পাথরের সেট, কোষ্টি পাথরের সেট, জয়পুর, গয়া ও মুঙ্গেরের ভালো ভালো বাসন। লোভে চোখ জ্বলতে থাকে শ্যামার। সমস্ত বাসন উজাড় করে এনে সাজিয়ে দেওয়া হলো। তারপর চোখের ইঙ্গিতে উমা হাতির দাঁতের কাজ করা কাঠের বাক্সটা এনে রাখলো ওর পাশে, গয়নার বাক্স। উৎকণ্ঠিত শ্যামা নিঃশ্বাস বন্ধ করে আছে। কি অচিন্তিত রহস্য ওর মধ্যে লুকিয়ে আছে কে জানে। আঙুল দিয়ে দেখিয়ে দেন রাসমণি। কমলা 3টে ভাগ করতে থাকে। যেগুলো 3-এর পর্যায়ে আছে সেগুলো আপনা আপনি ভাগ হয়। যেমন এক সাইজের থালা ছিল 6খানা, 2খানা করে ভাগে পড়ল। যা ঠিক ভাগ মতো নেই সেগুলোর মনে মনে একটা হিসেব করে নেন রাসমণি। 4টে ছোট বাটি 2 ভাগ করে তার জায়গায় একটা বড় বাটি আন্দাজ মতো দেন 3য় ভাগে। এইটুকু করতেও তার ক্লান্তি বোধ হয়। তিনি মধ্যে মধ্যে চোখ বুজে বিশ্রাম করে নেন খানিকটা, আবার একসময় চোখ মেলে কাজ শুরু করেন। অনেকক্ষণ পর্যন্ত ভাগ করা দেখে দেখে একসময় আর থাকতে পারলে না শ্যামা, বলে উঠল, ভাগটা কি সমান করা উচিত হচ্ছে মা? আমার এতগুলো ছেলে মেয়ে, উমার তো মোটে ছেলে মেয়ে নেই, আর দিদির তো মোটে একটা, দরকারটা তো আমারই বেশি। লজ্জায় কমলার মুখটা লাল হয়ে ওঠে। শ্যামা যেমন নির্লজ্জভাবে বলবে তা ওরা ভাবতেও পারেনি। শ্যামারও যে একেবারে লজ্জা করে না তা নয়, তবে তার প্রতিকূল ভাগ্য এতদিন তাকে এই শিক্ষাই দিয়েছে যে এসব ব্যাপারে চক্ষু লজ্জার কোনো স্থান নেই। লজ্জা করতে গেলেই ঠকতে হয়। রাসমণি তার রোগাক্লান্ত চোখ দুটি মেলে স্থির দৃষ্টিতে তাকান কিছুক্ষণ শ্যামার মুখের দিকে। কথা কইতে আজকাল তার একটু সময় লাগে, যেন ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে নেন। তারপর বলেন, তোমার ছেলে মেয়ের ভাবনা তুমি ভাবো মা, আমি ভাবছি আমার মেয়েদের ভাবনা। তার বেশি ভাবতে গেলে তো আমার চলে না। কত দূর আর ভাববো বলো? এই গোবিন্দরই হয়তো 10টা ছেলে হতে পারে, তোমার হেমের হয়তো একটাও হলো না। উমার স্বামীও এসেছিলেন, দেখা করে গেছেন, কে জানে তার মত ফিরবে কিনা। এই উমারই হয়তো একদিন 1 ঘর ছেলে মেয়ে হবে। তাছাড়া তোমার ছেলে মেয়ে আছে বলেই তো তোমাকে আর কিছু দেওয়া উচিত নয়। তোমার হেম তো এখনই রোজগার করে খাওয়াচ্ছে, উমাকে কে দেখবে? শ্যামা দম্বার পাত্রী নয়, সে বললে, হেমই দেখবে, সে আমি জানি। অশক্ত হয়ে গিয়ে তোমার ছেলের ঘাড়ে পড়লে হয়তো 1 মুঠো ভাত সে দেবে, কিন্তু ধার করে ডাক্তার যে দেখাবে না, এটাও ঠিক। আর হেমই যদি দেখে তো সেই তো একদিন এসব পাবে।
নেহাত যদি উমার কপাল কোনোদিনও না ফেরে। শ্যামা বোধ করি আরো কি বলতে যাচ্ছিল, রাসমণি কম্পিত হাতের তর্জনী তুলে নিষেধ করলেন। তারপর কমলাকে ইঙ্গিত করলেন ভাগ করে যেতে। সমস্ত বাসন ভাগ করা শেষ হলে রাসমণি আরেকবার শ্যামার মুখের দিকে তাকালেন। ম্লান অথচ বিদ্রুপের একটুখানি হাসি তার ঠোঁটের কোণে খেলে গেল। এই জন্যেই বুঝি মা তুমি ওদের অত সাহায্য করতে দৌড়চ্ছিলে? বড় খাগড়াই বাটিটা আর সরপোষ দেওয়া গেলাসটা আস্তে আস্তে কোথায় হাত সাফাই করেছ বলে দাও, গোবিন্দ গিয়ে নিয়ে আসুক। কমলা এবং উমা স্তম্ভিত। একবার সন্দেহ হলো মার কি মাথা খারাপ হয়ে গেছে সত্যি সত্যি। এমন কথা তিনি কি করে বলতে পারলেন? কিন্তু আরো স্তম্ভিত হলো শ্যামার অবনত আরক্ত মুখের দিকে চেয়ে। অপরাধ স্বীকারের এমন স্পষ্ট ভাষা তারা আর কখনো ইতিপূর্বে এইভাবে কারোর মুখে ফুটে উঠতে দেখেনি। শ্যামার সুগৌর মুখ অগ্নিবর্ণ হয়ে উঠেছে। এই কয়েক মুহূর্তের মধ্যেই ললাটের শ্বেতবিন্দুর মুক্তোর মতন বড় বড় হয়ে উঠেছে। শ্যামা বার দুই ঢোক গিলে বললে, আপনি অকারণ আমাকে অপমান করেন মা। আনতে আনতে বড্ড ভার বলে মনে হলো, তাই আর কি। তারপর একদম ভুলেই গেছি। বেশ তো, কোথায় রেখেছ তাই বলো, আমি আনছি। শ্যামা একরকম দৌড়েই চলে যায়। উমা উঁকি মেরে দেখে সিন্দুকেরই তলা থেকে বেরোয় বাসন দুটো। রাসমণি হাসেন। বেভুল হয়েছে ঠিকই, হবার কথাও। কিন্তু শুনেছি দিন শেষ হলে আবার সব মনে আসে। আমারও আর দেরি নেই তো, সব আমার গোনা গাঁথা এমনি এমনি আমার মনে পড়ছে। উমার চোখে জল টলটলি করছিল, এবার আর বাধা মানল না, ঝরে পড়ল ঝরঝর করে। সেদিকে চেয়ে আরেকবার হাসলেন রাসমণি। বাটি আর গেলাস এনে ওর সামনে নামিয়ে দিয়ে শ্যামা নতমুখে বসল। তার আর যেন কথা বলবারই ক্ষমতা নেই। রাসমণি বললেন, কমলা, আমার ইচ্ছে এই দুটো মহাশ্বেতার বরকে দিই, তুমি কি বলো? কমলা তাড়াতাড়ি বললে, হ্যাঁ বেশ তো, দিন না মা। আর ওই বড় ফুলকাটা রেকাবিখানা, ওটা ফরমাস দিয়ে গড়ানো, 200 ওজন, ওইটে দিও খেঁদির বরকে। কিছুই নয়, ওই দিদিমার একটা স্মৃতিচিহ্ন, এই আর কি। এইবার গয়নার বাক্স খোলা হলো। সব ভুলে শ্যামা উদ্গ্রীব লোলুপ হয়ে উঠল আবার। আশা বা আশঙ্কা কোনটা ফলে কে জানে। কিন্তু বাক্স থেকে যা বেরোলো তা সত্যি হতাশ হবার মতো। 10 গিনি, একটা 7 নড়ি হার, 1 জোড়া বড় কান, 2 জোড়া ঝুমকো আর 1 গাছা বালা, আর কিছু কুচো সোনা, গোটা 2 আংটি, হীরের একটা নাকছাবি আর একটা আসল মুক্তোর নথ। একটা বালা সম্প্রতি বিক্রি করা হয়েছে, নইলে 1 জোড়াই ছিল। এক দৃষ্টে চেয়ে রইলেন সেদিকে রাসমণি। চেয়ে চেয়ে তারও চোখ জলে ভরে এলো। কত কি যে তার মনে হচ্ছিল কে বলবে। কত পুরনো স্মৃতি ও অতীতের প্রায় ভুলে যাওয়া দাম্পত্য প্রেমের ঝাপসা ইতিহাস। প্রতিটা অলংকারের পেছনে একটা ইতিহাস আছে বইকি, ছোট বা বড়। সেসব ইতিহাস আজ এতকাল পরে এই মৃত্যু পথযাত্রিনীর মনে ভিড় করে এসে দাঁড়িয়েছিল কিনা, তাই বা কে বলবে। এগুলো যে নারীর সর্বাপেক্ষা প্রিয় বন্ধু, প্রিয় বস্তু, শুধু তাও তো নয়, এ যে তার এই দীর্ঘ নিঃসম্বল জীবনের অবলম্বনও বটে। তার জীবনে বিড়ম্বনা ও দুঃখ ছিল, কিন্তু তবু শেষ পর্যন্ত কারোর কাছে ভিক্ষে না করে মর্যাদার সঙ্গে কাটিয়ে যেতে পারলেন, এইটাই বড় লাভ। আর তা সম্ভব হয়েছে এগুলোরই জন্যে। তাছাড়া একদা তিনি স্বামীর প্রিয়তমাই ছিলেন, তারও চিহ্ন বহন করছে এই স্বর্ণখণ্ডগুলি। কারণে অকারণে প্রিয়াকে খুশি করার জন্যেই স্বামী অলংকার উপহার দিয়েছেন। তার সেই প্রেমেরই নিদর্শন এইসব অলংকার। সেই জন্য এরা সাধারণ অলংকারের চাইতে অনেক বেশি মূল্য বহন করছে চিরকালই তার কাছে। অনেকক্ষণ চেয়ে রইলেন রাসমণি। অশ্রুতে ঝাপসা হয়ে গেছে দৃষ্টি।
তবু চোখ নামাতে পারেন না। অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে এলিয়ে পড়েন বালিশে। কিছুই বলতে পারেন না। চিন্তা আচ্ছন্ন হয়ে আসছে কিনা তাও বোঝা যায় না। ঘর শুদ্ধ সকলেই চেয়ে থাকে ওর দিকে, কেবল উমা ছাড়া। তার চোখের জল আর কিছুতেই অবরোধ মানছে না। সে বাইরে বেরিয়ে গিয়ে বারান্দায় পড়ে ফুলে ফুলে কাঁদছে। অবশেষে একসময় আবার রাসমণি চোখ মেলে তাকান, আঙুল দিয়ে কমলাকে কাছে ডাকেন। শ্যামাও আর থাকতে না পেরে কাছে এগিয়ে আসে। রাসমণি ফিসফিস করে বলেন, বালাটা বোধ হয় লাগবে, আরো যে কদিন বাঁচবো তার জন্য। গিনি কখানা রইল শ্রাদ্ধের খরচ, ওর চেয়ে বেশি খরচ করতে যেও না, বাহুল্যের কোনো দরকার নেই। 7 নড়ি হারটা উমাকে দিও, তার কাজে লাগবে। কান জোড়াটা গোবিন্দর রইল, ঝুমকো জোড়াটা শ্যামার, আর কুচো যা আছে আংটি সবই উমারই থাক। ওকেই তো সবচেয়ে অসহায় রেখে গেলুম। এটুকু ওকে দিতে তোমাদের আপত্তি থাকার কথা নয়। তোমাদের কারুর বিয়েই খুব ভালো দিতে পারিনি, কিন্তু ঈশ্বর জানেন আমার এতে কোনো অপরাধ ছিল না। তবু উমার দুর্ভাগ্যের ভাবনা আমাকে পরলোকে গিয়েও শান্তি দেবে না। শুধু তোদের দুঃখই ভেবে ভেবে গুমড়ে গুমড়ে অকালে বুড়ি হয়ে গেলুম, এই ভেবে আমাকে মাপ করিস তোরা। রাসমণি আবারও এড়িয়ে পড়লেন, প্রায় অজ্ঞানের মতোই হয়ে পড়েছেন তিনি। কমলা ছুটে গিয়ে পাখা এনে বাতাস করতে লাগলো। কেবল শ্যামাই বসে রইল পাথরের মতো স্থির হয়ে। ওর হতাশার পরিমাণ ওর বিবর্ণ ভাবলেশীন মুখের দিকে চেয়ে বোধ করি একমাত্র রাসমণি অনুমান করতে পারতেন, কিন্তু তার সে শক্তি তখন ছিল না। রাসমণি ইদানিং ওষুধ খাওয়া ছেড়েই দিয়েছিলেন একেবারে। এমনকি বড়াটের হোমিওপ্যাথি ওষুধ দেখলেও যেন জ্বলে উঠতেন। এখন আহারও ত্যাগ করলেন। কিছুই মুখে রোচে না। কমলা পিরিপিরি করলে বলতেন, কেন জোর করছিস? বুঝতে পারছিস না যে আমার এখানকার খাওয়া শেষ হয়ে গেছে? নইলে মুখে সব তেতো লাগবে কেন? আর দেরি নেই। ধানের ভাত যখন তেতো লেগেছে তখনই বুঝেছি এই পৃথিবীর খাওয়া শেষ হয়েছে। আর জোর করিসনি। কমলা তবু হয়তো মৃদু অনুযোগ করে, কিন্তু দেহটা যতদিন আছে। আছে কেন? শেষ হয়ে যাক না। লোকে তো খেয়েও থাকে দেখি, না খেয়েও থাকে দেখি। আর এ দেহ বাঁচিয়ে বা লাভ কি? শুধু শুধু তো তোদেরই ভোগান্তি বই তো নয়। জ্বর দেখারও উপায় নেই। থার্মোমিটার দেখলে একেবারেই ক্ষেপে যান। কোথা থেকে ওই পাত করা দেহে শক্তি আসে তা উমা ভেবে পায় না। পরপর 2টো থার্মোমিটার ভেঙে ফেললেন। অকস্মাৎ শীর্ণ হাত বাড়িয়ে এমন অতর্কিতে টেনে নিয়ে আছড়ে ফেলে দেন যে উমা সতর্ক হবারও সময় পায় না। মুখ ভেঙিয়ে বলেন, ওই এক শিখেছেন ওরা, যখন তখন জ্বর কাঠি গোঁজা, কাজ নেই কম্ম নেই। কি হবে শুনি? জ্বর মেপে দেখলেই আমি সেরে উঠবো নাকি? শেষ দিনে এমন একটা কুৎসিত কটু মন্তব্য করলেন যে উমা সহ্য করতে না পেরে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। এ কি হলো? আজীবন সংযত বাক দেবীর মতন মহিমাময়ী তার মায়ের এই কি অধঃপতন? একেই কি তাহলে ভীমরতি বলে? কমলা ওকে সান্ত্বনা দেয়, মরণের আগে এমনি হয় রে, তাই বলে মরবার আগে মতিচ্ছন্ন বলে। এ তো সইতেই হবে, উপায় তো নেই। এমনি চিকিৎসা সংক্রান্ত ব্যাপার নিয়ে বিরক্ত না করলে রাসমণি চুপ করেই পড়ে থাকেন। কথা কন না, পাশও ফেরেন না। শুধু বুকের কাছে জীবনটা ধুক ধুক করে। বেশি দিন যে আর নয়, তা ক্রমেই স্পষ্ট হয়ে এলো সকলের কাছেই। কমলা বললে, আত্মীয় স্বজনদের চিঠি দে উমি, এখন তো আর ভেঙে পড়লে চলবে না। যা কর্তব্য তা করতেই হবে। যদি কেউ দেখে যেতে চায় তো যাক। শ্রান্ত কণ্ঠে উমা বলে, গোবিন্দকে বলো দিদি। আত্মীয় স্বজনই বা কে, তাও তো বুঝি না।
অগত্যা কমলা গোবিন্দকেই কখানা পোস্টকার্ড লিখে দিতে বলে। কখানাই বা, সত্যি তো আত্মীয় স্বজন আর ওদের কে এমন আছে। একটু ইতস্তত করে কমলা জিজ্ঞেস করে, মানে শরৎ জামাইকেও তো তাহলে একটা খবর দেওয়া উচিত, নাকি বলিস? উমা চমকে ওঠে। ওর কদিনের রাত্রি জাগরণে শীর্ণ বিবর্ণ হয়ে যাওয়া মুখে এক ঝলক রক্ত যেন কে ছড়িয়ে দেয়। তারপর সহজ কণ্ঠে বলে, না, কি দরকার? তার সঙ্গে সম্পর্কটাই বা কি? শুধু শুধু মার মৃত্যুর সময় আবার নতুন করে কাঠা ঘায়ে নুনের ছিটে দেওয়া। তা বটে, কমলাও স্বীকার করলে মনে মনে কথাটার যৌক্তিকতা। হেম এসে কাছে বসে দিদিমার শীর্ণ হাতখানা হাতের মধ্যে টেনে নিলে, কতকটা ভয়ে ভয়ে সংকোচে। দিদিমার সঙ্গে এত ঘনিষ্ঠতা করবার সাহস ওর কোনো কালেই ছিল না। আজকে উপায় নেই বলেই এতদিনের সম্ভ্রমের দূরত্ব ঘুচিয়ে কাছে এসে বসে। আস্তে আস্তে ডাকে, দিদিমা। জীবনের লক্ষণ দেখা দেয় আগে ঠোঁটে। ঠোঁট দুটো একটু কাঁপে, বোধ হয় প্রশ্ন বেরোতে চায় কে, কিন্তু দন্তহীন গহ্বরের মধ্যে থেকে শিথিল ওষ্ঠকে টেনে তোলা যায় না কিছুতেই। তারপর চোখের পাতা নড়ে, একটু একটু করে অর্ধ উন্মিলিত হয় চোখ দুটি। শেষে প্রশ্নও বেরোয়, কে? আমি হেম দিদিমা, আমাকে কিছু বলবেন? হেমকে কাছে ডাকেন, সেই ঘোলাটে বিবর্ণ দৃষ্টি। হেম খুব কাছে মুখ নিয়ে যায়। আস্তে আস্তে রাসমণি বলেন, আমাকে একটা কথা দিবি ভাই, যা বলবো তা শুনবি? নিশ্চয়ই শুনবো দিদিমা, আমি কথা দিচ্ছি। ছোট মাসিকে একটু দেখিস যথাসাধ্য। তোর মা হয়তো ভুলে যাবে বোনের কথা, কিন্তু তুই একটু দেখবি তো, কথা দে। আমার যতটুকু ক্ষমতা আমি দেখব দিদিমা, আপনি নিশ্চিন্ত থাকুন। বাঁচালি ভাই, এই জন্যেই বোধ হয় প্রাণটা যাচ্ছিল না। তুই ছেলে মানুষ, তবু যেন তোর এই কথায় ভরসা হলো। আমার এই মৃত্যুশয্যায় কথা দিলি মনে থাকে যেন। আবার চোখ বোজেন, ঠোঁট দুটিও মুখগহ্বরের ভেতরে ঢুকে এঁটে যায়। শুধু দুই চোখের কোল বেয়ে দুটি ফোঁটা জল গড়িয়ে পড়ে। আরেকবার চোখ খোলেন অভয়পদ কাছে এসে বসতে। অভয়পদ এসেও ওরই বিছানার একপাশে বসে আস্তে আস্তে ডাকে, দিদিমা। নতুন কোনো কণ্ঠ, তা সেই জড় আচ্ছন্ন অবস্থার মধ্যেও কেমন করে যেন বুঝতে পারেন। আজও চোখের পাতা কাঁপে, একটু একটু করে চোখ খোলেন। বেশির মধ্যে ভুরুটা ঈষৎ একটু কুঁচকে যায়, অর্থাৎ বিস্ময় বোধ করেন। আমি অভয়পদ দিদিমা। কমলা মাথার কাছে মুখটা এনে বলে, আপনার নাত জামাই এসেছেন মা, বড় নাত জামাই, মহার বর। প্রসন্ন হাসি ফুটে ওঠে মুখে। ঠোঁট দুটি খুলতে পারেন না ভালো করে, কিন্তু বিস্তারিত হয়ে বুঝিয়ে দেয় যে তিনি হাসতেই চাইছেন। অনেক কষ্টে ঠোঁট নেড়ে কি যেন বলেন, বোধহয় আশীর্বাদই করেন। অভয়পদ বলে, এখন কেমন আছেন দিদিমা? এইবার ভালো করেই হাসি ফোটে মুখে, একটু ঘাড়ও নাড়েন। তারপর কোনো মতে বলেন, একেবারেই ভালো ভাই, আর তো দেরি নেই। দিদিমা কি কিছু খাবেন? কি খেতে ইচ্ছে করে বলুন? অভয়পদ একটু ইতস্তত করে প্রশ্ন করে। এই অবস্থায় আর কি বলা যেতে পারে তা সে ঠিক বুঝতে পারে না। চোখ দুটো বিস্ফারিত হয় বিস্ময়। রাসমণি প্রথমটা যেন বুঝতেই পারেন না ওর কথা। তারপর অনেক কষ্টে বলেন, তুমি খাওয়াবে ভাই, তোমার পয়সায়? হ্যাঁ দিদিমা, আমিই খাওয়াবো। রাজরাজেশ্বর হও ভাই, বেঁচে থাকো, মহার মহাভাগ্য তোমার হাতে পড়েছে। হ্যাঁ মানে, কিন্তু আপনি কি খাবেন তা তো বললেন না। অনেকক্ষণ চুপ করে থাকেন। হয়তোবা মৃত্যু পথযাত্রিনী তার বিগত জীবনের ঝাপসা হয়ে আসা ইতিহাসের মধ্যে নিজের প্রিয় খাদ্যটাকে খুঁজে বেড়ান।
অথবা সবই আজ মনের ভেতর একাকার হয়ে গেছে। প্রিয় অপ্রিয়, স্মৃতি আর চিন্তা শক্তি কোন আধারে তলিয়ে গেছে নাগালি পাচ্ছেন না। অবশেষে একসময় বলেন, আনারস খাবো ভাই, আনারস আর গরম সন্দেশ খাওয়াবে তো? হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি দিদিমা। তখনও আনারসের সময় নয়, সেটা বৈশাখ মাস। তবু অভয়পদ নতুন বাজার থেকে খুঁজে খুঁজে পাকা আনারসই সংগ্রহ করে, আর 3 কড়ি ময়রার দোকান থেকে গরম গরম সন্দেশের ঠাসা। কিন্তু জিরের মতো করে আনারস কুচিয়ে যখন কমলা মুখে দিতে গেল, তখন অকস্মাৎ রেগে গেলেন রাসমণি। তোরা সবাই মিলে আমায় একাদশীতে খাওয়াতে এসেছিস? জানিয়ে যা। কমলা ব্যাকুল কণ্ঠে বোঝাতে গেল, আজকে চতুর্দশী মা, আমি আপনাকে ছুঁয়ে বলছি, আজকে একাদশী নয়। পরশু তো একাদশীর উপোস হয়ে গেছে, কালকে 13 স্পর্শ গেছে, আজকে চতুর্দশী। আপনি খান। দূর হয়ে যা, দূর হয়ে যা, সর্বনাশীরা মরবার সময় আমার সর্বনাশ করতে এসেছে। অভয়পদ বোঝাবার চেষ্টা করে, না না, আমি বলছি তো দিদিমা, আজকে একাদশী নয়। একাদশী হলে আমি আনবো কেন? তোরা সব বেঈমান, আমি জানি। প্রাণপণে ঠোঁট দুটো চেপে ধরেন রাসমণি। কিছুতেই কেউ বোঝাতে পারেন না যে সেদিন একাদশী নয়। পূর্ণিমার দিন ভোরবেলায় মারা গেলেন রাসমণি। আগের দিন সেই যে মুখ বুজেছিলেন আর খোলেননি, চোখও চাননি, নিস্তব্ধ নিঃসারে পড়েছিলেন। তবু সকলেই কেমন করে বুঝেছিল যে শেষের শুরু হয়ে গিয়েছে। প্রায় সারা রাতই সকলেই ঘিরে বসে রইল। 3 মেয়ে, নাতি নাতনি, 2 নাত জামাই। ছিল না কেবল জামাইরা কেউ। নরেনের তো পাত্তা জানা নেই, আর শরৎকে ইচ্ছে করেই খবর দেওয়া হয়নি। শেষ রাত্রির দিকে শ্বাস লক্ষণ দেখা দিল, নাকটা ভেঙে গেল। রাঘব ঘোষাল বসেছিলেন। তিনি বললেন, আর দেরি নেই, নাক ভেঙেছে, এইবার হয়ে এলো। গোবিন্দ, তুই বাবা একটু মুখে গঙ্গা জল দে, আর তোমরা সবাই নাম শোনাও, নাম শোনাও। অন্তে নারায়ণ ব্রহ্ম। তা গঙ্গা যাত্রা করবে নাকি? অশ্রুমুখী কমলা প্রবল বেগে ঘাড় নাড়ে। বড় মাসিমার অভিজ্ঞতাই যথেষ্ট। শেষ রাত্রে অকস্মাৎ নিঃশ্বাসটা সহজ হয়ে ওঠে। একসময় আবারও ঠোঁট দুটি নড়ে, মনে হয় কি যেন বলতে চাইছেন। একেবারে মুখের কাছে কান পেতে শোনে অভয়পদ। রাসমণি নাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গলাটা পরিষ্কার করে নিয়ে অভয়পদ বলেন, উনিও নামই করছেন, আপনারা? সে আর বলতে পারে না। ক্রন্দনের কলরোলের মধ্যে রাঘব ঘোষালের কণ্ঠ বেজে ওঠে, হরে কৃষ্ণ কৃষ্ণ। গোবিন্দ মুখে গঙ্গা জল দিতে যায়, কিন্তু হাত কেঁপে জলটা গলায় পড়ে। রাঘবই হাত ধরে মুখে গঙ্গা জল দেওয়ান, কিন্তু সেই জল আর গলার ভেতর পর্যন্ত গেল না, কষ পেরিয়ে গড়িয়ে পড়ল। দীর্ঘদিনের বিপুল ব্যথা বেদনার সঞ্চার নিয়ে রাসমণি কোন অজানা সান্ত্বনার পথে যাত্রা করলেন তা কে জানে। শ্মশানে নিয়ে যাওয়ার লোকের ঠিক অভাব ছিল না। রাঘব ঘোষালের ছেলে, 2 নাত জামাই, হরিনাথ, অভয়পদ এবং হেম। রাঘব ঘোষাল নিজেও আছেন। তবু কান্নার শব্দ পেয়ে পাড়ার অনেকেই এলেন। পাড়াটা কায়স্থ প্রধান হলেও 2-1টি ব্রাহ্মণ ছেলেও পাওয়া গেল। তারা নিজেরাই এসে সঙ্গে যেতে চাইল। এ পাড়ায় রাসমণি দীর্ঘদিন আছেন। ভোরবেলা তার সদ্য গঙ্গা স্নাত তসরের থান পড়া মূর্তি এ পাড়ায় অনেকেরই পরিচিত। চিরদিন দূর থেকে দেখলেই সসম্ভ্রমে পথ ছেড়ে দিয়েছেন তারা। এই নির্বিরোধী আত্মসম্ভ্রম সম্পন্না মহিলাকে সকলেই মনে মনে শ্রদ্ধা করতেন। সুতরাং তার মৃত্যুতে অনেকেই আন্তরিক দুঃখ প্রকাশ করতে লাগলেন। সাদিক মিয়া আজও বেঁচে আছেন, যদিও গত 2-3 বছর ধরে তার স্মৃতিটা গেছে। কাউকে চিনতে পারেন না, কিছু বুঝতেও পারেন না। কিন্তু কি জানি কেন
আজ এই বাড়িতে কান্নার রোল শুনে হঠাৎ কি ভেবে হাউ হাউ করে কেঁদে উঠলেন। নিশ্চয়ই আমার মেয়ে মারা গেল, আমার মেয়ে, আমাকে নিয়ে চ, আমি একবার শেষ দেখা দেখি। উমা একবার মাত্রই কেঁদে উঠেছিল, মৃত্যুটা নিশ্চিত এটা জানবার সঙ্গে সঙ্গে। তারপর আর কাঁদেনি বটে, তবে মাথাও তোলেনি। সেই যে মাকে আঁকড়ে ধরে তার বুকে মুখ গুঁজে পড়েছিল, আর তার মধ্যে কোনো প্রাণের লক্ষণ দেখা দেয়নি। তা সেই কঠিন বন্ধনের মধ্যে থেকে রাসমণির মৃতদেহ উদ্ধার করবার প্রস্তাবে অনেকের মুখই শুকিয়ে উঠল। কেবল বিচলিত হলো না অভয়পদ। সে এতক্ষণ নির্লিপ্ত এবং উদাসীনভাবে একদিকে সরে দাঁড়িয়েছিল, কিন্তু ব্যাপারটা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই এগিয়ে এলো এবং পাশে দাঁড়িয়ে অত্যন্ত সহজ কণ্ঠে ডাকলে, মাসিমা। উমার দেহটা শুধু বারেক শিউরে উঠল, আর কোনো প্রাণস্পন্দনই জাগল না সেই অনড় দেহে। শাশুড়িকে প্রণাম করা ছাড়া ছোঁয়ার রেওয়াজ নেই। অভয়পদ সামান্য একটু ইতস্তত করলে, তারপর হেঁট হয়ে উমার পায়ে হাত দিয়ে একটু নাড়া দিয়ে বললে, মাসিমা, এবার আপনাকে সরতে হবে তো। আপনি তো সবই জানেন, আর তো ধরে রাখার উপায় নেই। উমা এইবার মাথা তুলল, কেমন একরকম বিহ্বল হয়ে চাইল চারিদিকে। তারপর কেউ কিছু বোঝবার আগেই অকস্মাৎ রাসমণির পায়ের কাছে মেঝেতে মাথা খুঁড়তে লাগলো, সবেগে এবং সজোরে। এক লহমা চকিতে ওর মাথাটা ধরে ফেললে অভয়পদ। দৃঢ় কণ্ঠে বললে, ছি মাসিমা, আপনি বুদ্ধিমতী, এমন অবুঝ হলে চলে? ততক্ষণে কমলাও ব্যাপারটা বুঝতে পেরেছে। সে এসে জোর করে উমাকে বুকে টেনে নিলে। এইবার উমার বাঁধ ভাঙল, আবারও হাহাকার করে কেঁদে উঠল সে। অভয়পদ ইঙ্গিত করলে বাকি সকলকে, মৃতদেহ সরাবার এই সুযোগ। রাঘব ঘোষাল গলাটা কেশে পরিষ্কার করে নিয়ে বললেন, বর্দি, তোমাকেও তো যেতে হয়, মুখাগ্নি কে করবে? কমলা যেন চমকে উঠল। আমাকে যেতে হবে? অন্য উপায় নেই? সন্তান থাকতে আচ্ছা, সে গোবিন্দই চলুক, ওর কাছ থেকে নুড়োটা নিয়ে নিও শ্রাদ্ধের দিন। শবযাত্রীদের হরিধ্বনি গলির মোড়ে মিলিয়ে যেতেই সহসা যেন তন্দ্রা ভাঙল উমার। সে একেবারে দাঁড়িয়ে উঠল। কমলা একটু ভয় পেয়েই ডাকলো, উমা। সহজ কণ্ঠে উমা উত্তর দিলে, আমি শ্মশানে যাব দিদি। না না, তোকে যেতে হবে না, ও গোবিন্দ তো গেছে। আমি ঠিক ফিরে আসবো, আমার জন্য ভেবো না। এখানে বসে বসে, না দিদি, সে আমি পারবো না, আমাকে ছেড়ে দাও। তরতর করে সিঁড়ি বেয়ে সে নেমে এলো একতলায়, এবং কমলা ও শ্যামা কোনো বাধা দেওয়ার আগেই হাঁটতে শুরু করলো। কমলা ব্যাকুল হয়ে বললে, ওরে ও গিরির মা, যাও যাও ভাই একটু সঙ্গে, ও দেখো দেখি এ আবার কি হলো। গিরির মা ছুটেই বেরিয়ে গেল, কিন্তু একটু পরে ফিরে এসে বললে, কাউকে যেতে হবে না কো বর্দি, যার জিনিস সেই সঙ্গে আছে। সে আবার কে রে? কার কথা বলছিস? ছোট জামাই বাবু, তিনি তো তৈরি হয়ে বাইরে দাঁড়িয়েছিল, তিনি সঙ্গে যাচ্ছে। শরৎ অবশ্য তৈরি হয়ে আসেনি, নিজের কাজে বড় রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ হরিধ্বনি শুনে চমকে চেয়ে দেখতেই নজরে পড়ল রাঘব ঘোষালকে। গোবিন্দকেও চিনতে পারল সে। বুঝতে দেরি হলো না শবদেহটা কার। মিনিট খানেক সে সেইখানেই দাঁড়িয়ে ইতস্তত করল। এখন এতদিন পরে এই সময় গিয়ে দাঁড়াতে তার লজ্জাই করছিল, কিন্তু শেষ পর্যন্ত লজ্জার চেয়ে কর্তব্যবোধটা প্রবল হয়ে উঠল, এবং এটাও বুঝতে পারল যে প্রয়োজনটা তার শ্মশানের চেয়ে বাড়িতেই বেশি। কিন্তু বাড়িতে ঢুকলে হলো না, তার আগেই বেরিয়ে এলো উমা। শরতের সামনাসামনি পড়ে মুখ তুলে তাকালো একবার, কিন্তু একেবারে উদাস বিহ্বল দৃষ্টি। তারপর পাশ কাটিয়ে চলে গেল নিমতলার রাস্তা ধরে। স্বামীকে সাদৌ চিনতে পারলে কিনা তা কিছুই বোঝা গেল না ওর মুখ দেখে। শরৎ বিপন্ন হয়ে কিছুকাল দাঁড়িয়ে রইল, উমাকে ডাকবে কিনা তাও বুঝতে পারল না। অথচ উমা বেশ দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছে। শেষে সেও উমাকেই অনুসরণ করল। শ্মশানে যতক্ষণ চিতা জ্বলল, উমা সেদিকে চেয়ে স্থির হয়ে বসে রইল। শরৎ তার পেছনে দাঁড়িয়েছিল। খানিক পরে রাঘব ঘোষাল চিনতে পেরে
এগিয়ে এসে আলাপ করলে, অন্য জামাইদের সঙ্গেও পরিচয় করিয়ে দিলে। অগত্যা শরৎকে ওদের কাছে গিয়েও খানিকটা দাঁড়াতে হলো, তবে সে বেশিক্ষণ নয়। একটু পরেই ফিরে সে উমার কাছেই এসে দাঁড়ালো। হয়তো সে কিছু সান্ত্বনার কথাই বলতে চেয়েছিল, হয়তো তার মনে হয়েছিল যে ওর হাত দুটো ধরে কিছু আশা ভরসার কথা শোনানো এই সময় তার উচিত, কিন্তু আজ এতকাল পরে সেই প্রয়াসটা নিষ্ঠুর পরিহাসের মতোই শোনাবে বলে বোধ হলো। তাই সে স্থির হয়েই দাঁড়িয়ে রইল। তার সুগৌর ললাটে বারবার লজ্জার রক্তচ্ছ্বাস ফুটে উঠলেও কণ্ঠভেদ করে কোনো স্বরই বেরোলো না। অবশেষে এক সময় চিতা নিভল। রাসমণির শেষ চিহ্নটুকুও ভস্মাবশেষে পরিণত হলো। চিতার আগুন নিভিয়ে একে একে সকলেই গঙ্গায় গিয়ে নামল। এইবার প্রথম মুখ খুলল শরৎ। মাথাটা নামিয়ে উমার মাথার কাছে এনে বলল, তোমাকেও তো এবার চান করতে হয়। গঙ্গার অপর পাড়ের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে বসেছিল উমা। সে চমকে উঠল না, কোনো চাঞ্চল্যও দেখালে না। সহজ কণ্ঠে বললে, যাচ্ছি। উমার জন্য কেউ কাপড় আনেনি। উমারও সে কথা মনে ছিল না। এক বস্ত্রেই সে চলে এসেছে। সে জলে নামতেই শরতেরই কথাটা মনে পড়ল। ছুটে গিয়ে সামনের একটা দোকান থেকে একখানা কোড়া লালপাড় শাড়ি কিনে নিয়ে এলো। শাড়িখানা স্বামীর হাত থেকে সহজেই নিলে উমা। তার সেই শোকস্তম্ভিত পাষাণের মতো মুখে কোনো আবেগই ফুটল না, যেন এটাই সে আশা করছিল। ফেরার পথে পুরুষেরা ইচ্ছে করেই এগিয়ে গেল। উমা যাওয়ার সময় যত জোরে গিয়েছিল, ফেরার সময় ঠিক তেমনই আস্তে হাঁটছে। কোনো দিকেই তার ভ্রুক্ষেপ নেই। সামনের দিকে স্থির দৃষ্টি মেলে কোনো রকমে যেন শ্রান্ত দুটি পা ফেলে এগিয়ে চলেছে সে। শরৎ তার পাশে পাশে তেমনি আস্তে আস্তে চলল, একেবারে বাড়ির দরজা পর্যন্ত। ততক্ষণে অগ্রগামীরা শুদ্ধ হয়ে ভেতরে চলে গেছে। ভেতরে আবার নতুন করে উঠেছে ক্রন্দনের কলরব। উমা একেবারে দরজার বাইরে এসে থমকে দাঁড়ালো। কাঠের আগুন জ্বলছে এক কোণে, লোহা, নিমপাতা, মটর ডাল ছড়ানো। যন্ত্রচালিতের মতন উমা নিয়ম কর্মগুলো সেরে নিল। আরো কয়েক মুহূর্ত সেই ধুমায়িত কাঠটার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল সে। চোখ দুটো তার লাল। এছাড়া সমস্ত মুখে শোকের আর কোনো চিহ্ন নেই। একটা ধূসর বর্ণহীনতা শুধু তার দেহেই নয়, সারা মনকেও আচ্ছন্ন করেছে। শরৎ একটু কাছে এসে দাঁড়ালো। খুব আস্তে আস্তে বললে, আমাকে কিছু বলবে? এই প্রথম একটা শিহরণ দেখা দিল উমার দেহে। সেটা শরৎ অনুভব করলে পাশ থেকে, কিন্তু কোনো উত্তর দিলে না উমা। তেমনি ভাবেই আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিঃশব্দে বাড়ির ভেতরে চলে গেল। আকস্মিক আঘাত পেলে মুখের যেমন অবস্থা হয়, শরতের মুখখানাও নিমেষে তেমনি হয়ে উঠল। কিন্তু সে কোনো ক্ষোভ প্রকাশ করল না, শুধু নত মুখে সেইখানেই আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একসময় বাড়ির পথ ধরল। শ্রাদ্ধ পর্যন্ত কোনো মতে ঠেকিয়ে রাখলেও সবচেয়ে বড় প্রশ্নটাকে আর কিছুতেই এড়ানো গেল না। এবারে সে তার বিভৎস চেহারাটা নিয়ে একেবারে সামনে এসে দাঁড়ালো। এত বড় বাড়ি এবং দিনরাতের ঝি, এ দুটোর কোনো বিলাসী আর তাদের চলবে না। কমলা ও উমার মিলিত মাসিক আয়, তাতে এভাবে তাদের এক সপ্তাহ চলবার কথা নয়। শ্রাদ্ধের দিন হঠাৎ নরেন এসে পড়েছিল কোথা থেকে। বোধহয় পদ্মগ্রামে গিয়ে খবর পেয়েই এখানে এসেছিল। আহারে বসে সামনে কলাপাতায় রাশিকৃত লুচি দেখে মনটা অকস্মাৎ উদার হয়ে উঠেছিল নরেনের। আসনে দাঁড়িয়ে হাত নেড়ে বলেছিল, না দিদি, লোকে বলে যজ্ঞির ভাত, কলার পাত আর মায়ের হাত। তার যজ্ঞির ভাত না হয় লুচি, আরো ভালো কথা, কলার পাত তো আছেই। মায়ের হাত না হলো বড় শালি ও মায়েরই সমান ধরো। আমোদ করেই তো আজ খাবার কথা, কিন্তু এ খেয়ে তো সুখ নেই। সেই থেকে সেই স্তক তোমাদের কথাই ভাবছি। শাশুড়ি মাগি তো গেল, এখন তোমরা দাঁড়াও কোথা। ম্লান মুখে হাসি ফুটে উঠেছিল কমলার। বলেছিল, তুমি খেতে বসো ভাই, তবু ভালো যে একজনও আছে আমাদের কথা ভাববার। আসনে বসে বিনা আচমনেই প্রকাণ্ড একখানা লুচি আস্ত মুখে পুড়ে প্রায় রুদ্ধ কণ্ঠে বললে নরেন,
ভাববো না, বলো কি? এ তো আমাদের কর্তব্য। বলি পর তো আর নই। হ্যাঁ, কি বলবো, মরমে মরে রয়েছি পয়সার অভাবে, নইলে কর্তব্য কাজ কি আর জানি না? কত বড় বংশ আমাদের। পেছন থেকে অর্ধশকটোক্তি শোনা গেল। মুয়ে আগুন তোমার আর তোমার বংশের। নিমেষে জ্বলে উঠল নরেন। শুনলেন? হ্যাঁ দিদি, শুনলেন ও মাগির কথাগুলো? বলি আজ আমার এই অবস্থা হলো কেন? ওই মাগি আর ওর শুয়োরের পাল ছেলে মেয়ে, ওই নিয়েই তো আমার এই হাল। নইলে আমার ভাবনা কি, রোজগার কি কম করি নাকি? কি করব, বাইরে বাইরেই সব উড়ে যায়। ঘরে সুখ থাকলে তো ঘরে ফিরবো, ওদের জ্বালায় আমায় বাইরে বাইরে ঘুরে বেড়াতে হয়। আর একখানা লুচি আর খানিকটা কুমড়োর ডালনা মুখে পুরে নরেন একটু শান্ত হলো। অপেক্ষাকৃত নিম্নকণ্ঠে বলল, না দিদি, অনেক ভেবে দেখলুম এত বড় বাড়ি তো কোনো মতে রাখা চলবে না। ভাড়া টানবেন কোত্থেকে? তার চেয়ে এই পাশেই তো বস্তি রয়েছে, ওখানে একখানা খোলার ঘরটার কি পাওয়া যায় না নাকি? দেখুন না খোঁজ করে, ভাড়াও কম হয় আর ওখানে গেলে তো ঝি লাগবে না, নিজেরাই হাতাপিতি করে ও কাজকর্ম সেরে নিতে পারবেন খন। কি বলেন? সেই তো ভালো নাকি? বস্তি? আমরা বস্তিতে যাব? স্তম্ভিতভাবে অর্থহীন প্রশ্ন করে কমলা। তা কি করবেন বলুন দেখি? হ্যাঁ, যা কপাল, নইলে দাদাই বা যাবেন কেন আর উমিটারি বা অমন হবে কেন? বেশ নিশ্চিন্ত সুরে উত্তর দেয় নরেন। শ্যামা আর সহ্য করতে পারলে না, এগিয়ে এসে বললে, খেতে হয় তো ছাই পিণ্ডিটা মুখ বুজে খাও, নইলে উঠে চলে যাও। আমাদের বংশের কাউকে দরদ দেখাতে এসো না। চমর কোথাকার! কথাগুলো মুখে আনতে একটু বাঁধলো না? না ওই লাও। ছানার ডানলার আলুটা ভেঙে লুচি দিয়ে জড়াতে জড়াতে উত্তর দিল নরেন। যার জন্যে চুরি করি সেই বলে চোর। কেন আমি খারাপটা বললুম কি? বলি যত্র আয় তত্র ব্যয় তো করতে হবে নাকি? শাস্ত্রেই তো কথাটা লেখা আছে। পুরা কপাল আমার, শাস্ত্রের কথা তোমার কাছে শুনতে হবে? চুপ করে খাও দেখি, নইলে ওই পাতটা না টেনে আস্তা খুঁড়ে ফেলে দেবো। থাম মাগি, মেলা ফ্যাচ ফ্যাচ করিস নি, বললে নরেন, কিন্তু কণ্ঠে আর তেমন জোর ফুটল না। বড় আশ্চর্য রকমভাবে শান্ত হয়ে আহারে মন দিলে। এইটা কি আনারসের চাটনি? দিব্যি হয়েছে তো। দিদি, আর একটু দিতে বলো দেখি। আর ল্যাংড়া আম আছে তো? তা গোটা 3-4 বাছো ভালো দেখে। সমস্ত কাজ সেরে ছাদে এসে বসল 3 বোনে। গভীর রাত, মল্লিকদের বাগানে সারস ডেকে এইমাত্র থেমেছে। প্রহরে প্রহরে ওরা ডাকে। রাত 12টার কম হবে না, তবু সারাদিন হাড় ভাঙা খাটুনির পরও ওদের চোখে যেন ঘুম নেই। কিছুক্ষণ ঝিরঝিরে হাওয়ায় বসে থাকবার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কমলা বলে, কানে যতই লাগুক শ্যামা, নরেন জামাই কিন্তু কথাটা ঠিকই তুলেছে। এবারই আমাদের এই মাসেই ছেড়ে দেওয়া উচিত। এ মাসের ভাড়াটাই যে কোথা থেকে টানবো তাই তো ভাবছি। কিন্তু তাই বলে সত্যি তো আর খোলার ঘরে গিয়ে থাকতে পারবে না দিদি। এমনি ভদ্রলোকের বাড়ি দেখে 2খানা ঘর ভাড়া করতে হবে। তাই তো ভাবছি, এত জিনিস কোথায় ধরবে, এই তো এক ভাবনা। তা জিনিস বলো তো? একটুখানি ঢোক গিলে শ্যামা বলে, কিছু কিছু আমার ওখানে নিয়ে গিয়েও রাখতে পারি। আবার যখন গোবিন্দ বড় হয়ে বাড়িঘর করবে তখন না হয় ফিরিয়ে নিও। তা সেটা মন্দ বলিসনি। উমা, তুই কি বলিস? ছর্দিরও তো একখানাই ঘর দিদি, আর সেও পরেরই বাড়ি। তাছাড়া এখান থেকে নিয়ে যাওয়া কি সোজা নাকি? আস্তে আস্তে উত্তর দেয় উমা। না না, আমি নিয়ে যাব এখন, ও সে যেমন করি হোক, না হয় একখানা ঘোড়ার গাড়ি টাড়ি করে। এবার উমার কণ্ঠে আর একটু দৃঢ়তা দেখা দেয়। না দিদি, জিনিসগুলো ছিল মায়ের প্রাণ, তিনি যা বলে গেছেন তার নড়চড় তো করতে পারবো না। ছর্দিকে দেওয়ার ইচ্ছে থাকলে তিনিই দিয়ে যেতেন। আমরা যদি নিজেরা মাথা গুঁজে কোথাও থাকতে পারি তো ওগুলোরও ব্যবস্থা হবে। বাতাস অস্বাচ্ছন্দ্যকর হয়ে উঠছে দেখে কমলা অন্য প্রসঙ্গ পারে। শরৎ জামাই কিন্তু আজও এসেছিলেন রেউমি, বেলা 4টে নাগাদ এসে একটু মিষ্টি মুখে দিয়ে চলে গেলেন। উমা ক্লান্ত কণ্ঠে বললে,
জানি। তারপর একটু চুপ করে থেকে আবারও বললে, কেন অকারণ টানাহেঁচড়া করছো দিদি? না, তা নয়, অপ্রস্তুত কণ্ঠে বলে কমলা। সেদিন শ্মশানে গিয়েছিলেন তো, আমাদেরও তো একটা কর্তব্য আছে, তাই ওই হেমকে পাঠিয়েছিলাম ওর ছাপাখানায় নেমন্তন্ন করতে। তোর ঘাটের কাপড় অবশ্যই ও আগেই পাঠিয়েছে। উমা উত্তর দিলে না। পূবের আকাশে মেঘ জমেছে একটু একটু করে, সেদিকেই চেয়ে বসে রইল সে। কমলা খানিকটা চুপ করে থেকে বললে, শরৎজামাইকে বলছিলুম খান্দুই ঘর দেখে দেওয়ার কথা। অভাবে একটা বড় ঘর। বোধ করি উমার কাছ থেকে সাগ্রহে প্রশ্ন আশা করেই মাঝপথে থেমে গেল কমলা। কিন্তু উমা কোনো প্রশ্ন না করে তেমনি বসে রইল। বরং প্রশ্ন করল শ্যামা। তা কি জবাব দিলে সে? বলেছে তো দেখে দেবে, সন্ধানে আছে বুঝি কোথাও, কালই খবর পাঠাবে। তোমাদের দেখবে কে? বেশ কিছুক্ষণ অখণ্ড নীরবতার পর শ্যামা প্রশ্ন করে। ভগবান, সংক্ষিপ্ত উত্তর দেয় কমলা। শরৎ পরের দিন সত্যি খবর পাঠালে। ঘর আছে, ব্রাহ্মণ পরিবারের মধ্যে। একতলায় দুখানা ঘর, দুখানা অবশ্য নামেই, 1.5খানাই বলা উচিত। 7 টাকা ভাড়া। এ ভাড়াও ওদের দেওয়া কষ্টকর, কিন্তু উপায়ই বা কি? এত জিনিসপত্র ধরে কোথায়? তবু ঠিক হয়েছে যে কিছু কিছু ডেউ ঢাকনা, যেমন জলচৌকি, তক্তাপোষ, এমনি সব জিনিস লোক ডেকে বেচে দেওয়া হবে। তা সত্ত্বেও যা থাকবে, কমলার যা কিছু আছে সব কিছু জড়িয়ে ওই 1.5খানা ঘরই গুদম ঘর বলে মনে হবে। কমলা আর দেরি না করে ওই ঘরই ঠিক করলে। বাড়িওয়ালাদের পুরুষ কম, মেয়ে ছেলে বেশি। একাধিক বৃদ্ধাও আছেন, সুতরাং আশ্রয় হিসাবে অনেকটাই নিরাপদ। ঘরগুলো হয়তো খুব স্বাস্থ্যকর নয়, একতলার ঘর, আলো বাতাস কম, তবু আর অপেক্ষা করারও সময় নেই। সব রকম সুবিধা পাওয়া যখন সম্ভব নয়, তখন যতটা পাওয়া যায় ততটাই ভালো। এই বাড়িওয়ালাদের উঠে যাওয়ার কথা বলে দেওয়া হলো, ওদের অগ্রিম দেওয়া হয়ে গেছে। হেম আর অভয়পদ একটা রবিবারে এসে ওদের মালপত্র ও বাড়ি থেকে সরিয়ে দেবে ঠিক হয়েছে। সময় আসন্ন, কিন্তু উমা যেন ক্রমশ পাথর হয়ে যায়। কি এক একান্ত নির্লিপ্ততা ওকে পেয়ে বসে। কেমন যেন অবসন্ন হয়ে পড়ে ওর হাত পা। ওর এখনো বিশ্বাসই হয় না যে এই বাড়িটা সত্যি ছাড়তে হবে। কমলা একাই সব করে। দীর্ঘদিনের সংসার, শিশি বোতলওয়ালা ডেকে 3-4 ঝুড়ি শুধু খালি শিশি বোতলই বিক্রি করে। পুরনো পাঁজি একরাশ, এটা ওটা, তারের ফাইল, চিঠি কাঁথা, চিঠি ভাড়ার রসিদ, কত কি। কুলুঙ্গিতে কুলুঙ্গিতে জমে রয়েছে দীর্ঘদিনের জীবনযাত্রার নানান স্মৃতি এবং সাক্ষ্য। ভাড়ার ঘরের বড় বড় জ্বালার কলসিগুলো কোনো কাজেই লাগবে না, বেচাও যাবে না। ইদানিং কতগুলো টিনে ঢাকনা করিয়ে নেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে যেতে হবে। ছোট সংসার হলেও চাল ডাল তো রাখতেই হবে। উমা এত বড় বাড়িটার ঘরে ঘরে উদাসভাবে ঘুরে বেড়ায়। প্রতিটা ছোট খাটো জিনিসও ওর জীবনের সঙ্গে জড়িত। আশৈশব এই বাড়িতে, এই পরিবেশেই কেটেছে তার। পরিবেশটা বরং আজন্মই বলা চলে। শ্বশুর বাড়িতে তো গোনা কটা দিন ছিল সে। ভাড়ার ঘরে ঢুকে ওর 2 চোখ জ্বালা জ্বালা করে জল ভরে আসে। রাসমণি গোছানো মানুষ ছিলেন, সারি সারি ইট সাজানো, তার ওপর নতুন চওড়া তক্তা পাতা, তার ওপর মোটা বিড়েতে সার সার জ্বালা বসানো, জ্বালার ওপর কলসি, কলসির ওপর হাঁড়ি। এর কোনটায় কি থাকে তা উমার আজও মুখস্থ। এর প্রতিটা জ্বালা কলসির গায়ে আজও রাসমণির হাতের স্পর্শ মাখানো রয়েছে। নিয়মিত ন্যাকড়া দিয়ে এদের গা থেকে তিনি ধুলো মুছে নিতেন। বাড়িটা হাহা করে, বিদায়ের হাওয়া উঠেছে। জানলা দেয়ালগুলো পর্যন্ত যেন করুণ মুখে অদৃশ্য চোখ মেলে চেয়ে আছে। এরা তার কৈশোরের স্বপ্ন কল্পনা থেকে শুরু করে যৌবনের চরম ব্যর্থতা, অন্তরের সমস্ত ইতিহাসেরই খবর রাখে। বহু গোপন অশ্রুর সাক্ষী এরা। গোটা বাড়ি আর পরিষ্কার করা হয় না। অনাবশ্যক বোধেই গিরির মা বৃথা পরিশ্রম আর করে না। ঘরগুলোতে ধুলো জঞ্জাল এই কদিনেই জমে উঠেছে। জানলা দরজা খোলাই থাকে।
বাতাসে কপাটগুলো যখন আছড়াতে থাকে উমার মনে হয় ওরা আর্তনাদ করছে। ময়লা ছেঁড়া কাগজগুলো উঠতে থাকে ঘরের ভেতরেই। ভূতে পাওয়ার মতন আচরণ তাদের। মধ্যে মধ্যে উমা গিয়ে এক একখানা কাগজ কুড়িয়ে নিয়ে দেখে, নিতান্তই বাজে কাগজ। তবু এরা কবে কি কারণে এই বাড়িতে ঢুকেছিল তা আজও উমার মনে আছে। অবশেষে একেবারে ছেড়ে যাওয়ার দিনটাও এসে যায়। সেদিন উমা এক কাণ্ডই করে বসল। ভোরে উঠে নিজেই জল তুলে গোটা বাড়িটা ধুতে মুছতে শুরু করলো। শ্যামা ছুটে এসে বললে, এ কি করছিস উমি? এই ভূতের ব্যাগারটা খাটছিস কেন? তাও তো গিরির মাকে বললেই হতো, সে তো আজও আছে। থাকগে ছর্দি, আমি করি, নইলে আমি শান্তি পাবো না। যে আমাদের এতকাল আশ্রয় দিলে তাকে এমনভাবে ছেড়ে যাওয়াটা ঠিক নয়। শ্যামা ঠোঁট উল্টে বলে, তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। শ্যামা এ কদিন আর যায়নি। একেবারে এদের নতুন বাড়িতে বসিয়ে দিয়ে তবেই যাবে। তার যে দুঃখ হচ্ছে না তা নয়, হাজার হোক এটাকেই তো সে বাপের বাড়ি জেনে এসেছে এতকাল। তাছাড়া এদের সম্বন্ধেও তার মনে একটা ব্যথার সুর আজকেও বাজে। তবু তার ভবিষ্যতের স্বপ্ন তাকে নতুন আশা যোগায়। হেমের একটু উন্নতি হলেই সে বিয়ে দেবে, খোকাটাকে লেখাপড়া শেখাবে। তরুকেও লেখাপড়া শেখাবার ইচ্ছে আছে তার। আজকাল মেয়েদের লেখাপড়া শেখাবার খুবই চল হয়েছে, এমনকি তাদের পাড়াগাঁয়েতেও। স্বদেশী ছেলেরা নাকি উঠে পড়ে লেগেছে মেয়েদের জন্য স্কুল করবে। আবার কখনো কখনো বলে, সরকার গিন্নিকে ধরে একটু জায়গা আমি বাগাবই, তারপর যদি মাটির ঘরও একখানা করতে পারি তো আমায় আর পায় কে। আর মাটির ঘরই বা করতে হবে কেন? হেমের বিয়েতে মোটামুটি আমি টাকা নেব, তাতেই পাকা ঘর হয়ে যাবে। উমা শোনে। একই মায়ের পেটের দুই বোন, যমজ বোন। একজনের জীবন উজ্জ্বল সার্থকতার দিকে প্রসারিত, আর তার ডাইনে বাঁয়ে সামনে পেছনে কোথাওই কোনো আশা নেই। কোনো সফলতার স্বপ্ন দেখবার মতো সূত্রও একটুখানি নেই। অন্ধকার ধূসর চারিদিক। জীবনের প্রভাতেই তার মনের আকাশ থেকে সমস্ত সোনালি রং মুছে গেল। এক এক সময় সে হিংস্র হয়ে উঠতে চায়। একটা উন্মত্ত আক্রোশে এই সৃষ্টির সবকিছু লণ্ডভণ্ড করে জীবনের সমস্ত সুন্দর অস্তিত্বকে নখে চিরে ফেলতে ইচ্ছে করে তার। খাওয়া দাওয়ার পরই শ্যামা ছেলে মেয়ে নিয়ে ও বাড়ি চলে গেল। সে আর হেম এদের ঘরকন্যা সাজিয়ে দিয়ে যাবে। অভয়পদ রইল এদের নিয়ে যাওয়ার জন্য। উমা যেন পালিয়ে বেড়াতে থাকে। ওর ভাবভঙ্গি দেখলে মনে হয় যে এরা ওকে ধরে নিয়ে যাবে দেখা হলেই। সেই ভয়ে এদের চোখ এড়িয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। গিরির মা বাসন কখানা মেজে দিয়ে একটা বস্তার মধ্যে পুরে দিলে। এই কখানা দুপুরের খাবার বাসন, বালতি আর ঘটি এই বাকি ছিল। সে আজ সকাল থেকেই কাঁদছে, তার কান্নার আর বিরাম নেই। সে বহুদিনের লোক, মধ্যে ঠিকে ঝির কাজ করে বেড়াতো ঠিকই, কিন্তু এই বাড়ি তো একেবারে ছাড়েনি। রাসমণির অসুখের সময় আবার রাত দিনের কাজই ধরেছিল। তাকেও অন্যত্র চাকরি দেখে নিতে হয়েছে। নতুন বাড়িতে 1.5 টাকা মাইনেতে ঠিকে ঝি হয়েছে। সে শুধু বাসন মেজে দিয়ে যাবে। গিরির মা এখানেই অন্য কোনো বাড়িতে রাত দিনের কাজ পেয়েছে। বেপাড়ায় গিয়ে ঠিকে কাজ সে আর করতে পারবে না। অবশেষে একসময় সেও বিদায় নেয়। গলায় কাপড় দিয়ে কমলাকে প্রণাম করতে গিয়ে ডুকরে কেঁদে ওঠে। বেগ একটু কমতে বলে, বড়দি, আমাদের ছোটদিকে দেখতে পাবো না যাওয়ার সময়? একটু ইতস্তত করে কমলা উত্তর দেয়, থাক গিরির মা, সে আর সইতে পারছে না। দেখছিস না পালিয়ে বেড়াচ্ছে, তুই এখন যা। ও বাড়িতে বরং একদিন যাস, দেখেই তো এসেছিস বাড়ি। আচ্ছা বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বেরিয়ে যায়। কমলা তাকে নতুন একখানা তসরের থান কিনে দিয়েছে। দীর্ঘকালের মানুষ মার মতন আগলে নিয়েছিল। গোবিন্দ বড় হয়ে চাকরি করুক, ততদিন যদি গিরির মা বেঁচে থাকে তো কাছে এনেই রাখবে কমলা। বৃদ্ধ বয়সে কমলাই না হয় তাকে দেখবে। অভয়পদ এসে বলে, বড় মাসিমা, তাহলে গাড়ি ডাকতে যাই? চোখ মুছে কমলা উত্তর দেয়, হ্যাঁ যাও বাবা, কিন্তু উমাই বা গেল কোথা? কমলা ওপরে উঠে এ ঘর ও ঘর খুঁজতে লাগলো। খালি ঘরগুলো হা হা করছে, কেমন যেন ভয় ভয় করে। কমলা একবার নাম ধরেও ডাকলো, কিন্তু সাড়া পেল না। কমলা উদ্বিগ্ন হয়ে তেতলার ছাদে উঠে গেল তাড়াতাড়ি। ছাদের যে কোণটা থেকে বড় রাস্তার খানিকটা অংশ দেখা যায়, সেই কোণে আলসের ওপর উপুর হয়ে পড়ে বড় রাস্তার দিকে চেয়ে আছে উমা।
কমলার মনে পড়ল থিয়েটারটা যখন তৈরি হচ্ছে তখন এইখান থেকেই ও দেখত। কাছে এসে মাথায় হাত রেখে কমলা ডাকলে, উমা। উমা চমকে উঠল। সে ভীষণ তন্ময় হয়ে দেখছিল। পান্তির মাঠে সভা আছে, ছেলেরা সেই দিকেই দলে দলে যাচ্ছে, পথে ভিড়, কিন্তু উমার চোখ সেদিকে থাকলেও দৃষ্টি কি আর সেখানে ছিল? দৃষ্টি চলে গিয়েছিল তার সুদূর অতীতে কিংবা অনাগত অন্ধকার ভবিষ্যতে, কে জানে। ওঠ উমা, তুমি যাও বর্দি, আমি যাচ্ছি। না, তুই আয়, আমার সঙ্গে আয়, অভয়পদ গাড়ি ডাকতে গেছে। চলো। দীর্ঘ নিঃশ্বাসটাও যেন ফেলতে পারে না উমা, সযত্নে চেপে যায়। সিঁড়ি দিয়ে নেমে আসে আচ্ছন্নের মতো। একতলা সিঁড়ির দিকে পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ায়। মাকে একবার প্রণাম করে যাব না দিদি? কমলা উত্তর দিতে পারে না, নীরবে ওই ঘরের দিকে ইঙ্গিত করে। সেও যায় সঙ্গে সঙ্গে। রাসমণির ঘর। দীর্ঘকাল এই ঘরে ছিলেন তিনি। দীর্ঘদিনের রোগশয্যাও পেতেছিলেন এইখানেই। ওই যে পেরেক পোঁতা আছে মেঝেতে, ওইখানেই তার শেষ নিঃশ্বাস বেরিয়েছে। এই ঘরের প্রতি অণুতে মায়ের স্মৃতি। আজও যেন উমা তার গায়ের গন্ধ পায় এখানকার বাতাসে। এতক্ষণে যা প্রাণপণে রোধ করে রেখেছিল সেই চোখের জল আর বাধা মানে না উমার। হাঁটু গেড়ে বসে প্রণাম করতে গিয়েই আকুল কান্নায় ভেঙে পড়ে সে। মা, মা গো, আমাকে নাও মা, আমি যেন পারি না। কমলা সান্ত্বনা দেবে কি, সেও কেঁদে আকুল হয়। নির্জন নিস্তব্ধ বাড়িতে অসহায় অনাথিনী দুটি রমণীর কান্না দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেতে খেতে যেন বেরোতে পারে না, ওখানকার বাতাসেই গুমড়ে বেড়ায়। সে কান্না আর থামে না, থামতে পারে না ওরা। অভয়পদ এসে না পড়লে কখন থামতো কে জানে। এমনকি অভয়পদও ওদের ডাকতে এসে একটু ইতস্তত করে। শেষে কোনো মতে গলাটা পরিষ্কার করে ডাকে, বড় মাসিমা, গাড়োয়ানটা বড় গোলমাল করছে, এবার তো যেতে হয়। কমলা উত্তর দিতে পারে না, কিন্তু কোনো মতে নিজেকে যেন কুড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। তারপর উমাকে একরকম টেনে এনেই গাড়িতে ওঠে। অভয়পদ আরেকটু দাঁড়ায়, একেবারে শেষ দৃষ্টি বুলিয়ে নেয় ঘরগুলোতে কিছু পড়ে না থাকে। তারপর রান্নাঘরের মেঝেতে এক ঘটি জল ঢেলে দিয়ে ঘটি বালতি নিয়ে সেও বেরিয়ে আসে। কপাটে তালা লাগিয়ে টেনে দেখে। এই চাবি আজকে রাত্রেই বাড়িওয়ালার কাছে পৌঁছে দেওয়ার কথা। তারা কেউ আসতে পারবেন না, তাই তাকেই যেতে হবে। চিরদিনের মতন এই গলি থেকে ওরা বেরিয়ে গেল। এই বাড়ি থেকেও। বহুদিনের পুরনো বাড়িটা আষাঢ়ের মেঘ মেদুর বিষণ্ণ অপরাহ্নে নিঃশব্দে শুধু দাঁড়িয়ে রইল, অন্ধকার অভ্যন্তরে বহুদিনের বহু মলিন স্মৃতি নিয়ে। বাদলা বাতাসে খোলা জানলার কপাটগুলো আছড়ে আছড়ে পড়তে লাগলো। আজ আর এ বাড়িতে আলো জ্বলবে না। আজ আর কেউ এ বাড়ির ছাদে অন্ধকারে অশ্রু বর্ষণ করবে না আলসেতে মাথা রেখে। আবার হয়তো নতুন ভাড়াটে আসবে কিছুকাল পরে, আবার শুরু হবে নতুন লোকের আনাগোনা, কিন্তু সে তো অন্য লোক, অন্য ইতিহাস। শেষ হলো গজেন্দ্র কুমার মিত্রের দীর্ঘ উপন্যাস কলকাতার কাছেই। এত বড় একটা উপন্যাস এতদিন ধরে ধৈর্য ধরে শোনার জন্যে সকল শ্রোতাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। খুব শিগগিরই ফিরে আসবো নতুন গল্প উপন্যাস নিয়ে। স্টে টিউনড। টাটা।